accused Sheikh Hasina. For all these 3 counts, we have decided with only one sentence, that is sentence of death. জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, সন্তোষ শহীদ পরিবার, ন্যায় বিচার প্রতিষ্ঠা বলছে রাজনৈতিক দল। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে জটিলতা বলছেন আইনজীবীরা, কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান। রাজধানীর পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা, একজনকে ধরে পুলিশে সোপর্দ। সিলেটে ওয়ার্ক পারমিটের কথা বলে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ, প্রশাসনিক নজরদারির অভাব। গাজায় আন্তর্জাতিক সেনা মোতায়েনের পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সিদ্ধান্ত প্রত্যাখ্যান হামাসের। স্বাগত। এখন বাণিজ্যে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 4টিতে মৃত্যুদণ্ড ও 1টিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসি দেওয়া হয়। তবে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বলছেন শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। আরো জানাচ্ছেন আজহার লিমন। Much awaited judgment. মানবতা বিরোধী অপরাধের বিচার শেষে এজলাস থেকে সরাসরি সম্প্রচারিত এক ঐতিহাসিক রায় একযোগে শুনল সারা বিশ্ব। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. বিচারের আদ্যপান্ত নিয়ে টানা 2.5 ঘন্টা ধরে চলা এই রায়ের শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান 453 পৃষ্ঠার এই রায়ের 6টি ভাগ পর্যায়ক্রমে যা পাঠ করবেন ট্রাইব্যুনালের বিচারকরা। কার্যত জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে কি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক প্রধান হত্যাযজ্ঞের উস্কানিসহ মানবতাবিরোধী নানা অপরাধ ব্যাপক ও সুপরিকল্পিতভাবে সংগঠিত করে মানবতাবিরোধী অপরাধ করেছেন তার প্রেক্ষাপট তুলে ধরেন বিচারকরা। পর্যবেক্ষণে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ছাত্রদের যৌক্তিক কোটা সংস্কারের দাবিকে পূরণ না করে উল্টো তাদেরকে হেয় ও হত্যা করার জন্য উস্কে দিয়েছিলেন তৎকালীন নির্বাহী ক্ষমতার অধিকারী এই 3 আসামি। অপরাধ প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে শেখ হাসিনার নিজের মুখে দেয়া হত্যাকাণ্ডের নির্দেশ, যা রাষ্ট্রীয় সংস্থা এনটিএমসিতে রেকর্ড হয় এবং পরবর্তীতে পুলিশের ফরেনসিক পরীক্ষায়ও সঠিক বলে প্রমাণিত হয়। She committed crime against humanity. শহীদ পরিবারের সদস্য, জুলাই অভ্যুত্থানের নেতা, আহত, মামলার সঙ্গে সম্পর্কিত সব পক্ষ, দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান। 1 নম্বর অভিযোগে 3টি মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে জানিয়ে আসামি শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেন। We do incline to award a single sentence, that is the sentence of imprisonment till natural death. অভিযোগ 2-এ শেখ হাসিনার টেলিফোন কথোপকথনে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে এবং মারণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশও প্রমাণিত হয়েছে আদালতে। মানবতা বিরোধী যে অপরাধের কারণে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। There are several counts. For one count, that is passing the order for deploying drones, helicopters and using lethal weapons to kill the protesters. We have decided to inflict her with only one sentence, that is sentence of death.
এই একই মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়, হত্যাযজ্ঞ, নিপীড়ন নির্মূলের ব্যাপক ভিত্তিক ও পদ্ধতিগত বাস্তবায়নের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড হয়। রাজসাক্ষী হয়ে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের স্বরূপ উন্মোচনে ভূমিকা রাখায় সাবেক পুলিশ প্রধানকে সর্বোচ্চ শাস্তি কমিয়ে 5 বছরের সাজা দেন আদালত। আমাদের অনুভূতি হচ্ছে অবিমিশ্র। আমরা কারো মৃত্যুদণ্ডে আনন্দিত যেমন নই, তেমনিভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই আগস্ট শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেন অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধে দেশের সাবেক কোনো প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড ঘোষণা দেশের ইতিহাসে এবারই প্রথম। বিচার কাজ সরাসরি সম্প্রচার সহ এরকম অনেক প্রথম ঘটনায় ঘটেছে এবারের বিচার প্রক্রিয়ায়। কিন্তু স্বচ্ছতা নিশ্চিতের এত সব উদ্যোগের বিপরীতে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রধান 2 আসামির পলাতক থাকা। রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তারা বলছেন, ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে তারা ভারত থেকে পলাতক আসামিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজহার লিমন, এখন, ঢাকা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে সন্তোষ জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল। তারা বলছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই রায় ভবিষ্যতের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। শুধু তাই নয়, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথও বন্ধ হবে। রায় বাস্তবায়নে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিও জানায় দলগুলো। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বলেন, পতিত স্বৈরশাসক ও তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করার জনপ্রত্যাশা পূরণ হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দশরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে। এদিকে দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে রায় নিয়ে প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল বলেন, মানুষের আকাঙ্ক্ষা আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে পূরণ হয়েছে। সাবেক সরকার প্রধানের সর্বোচ্চ সাজার এই ঘটনা ইতিহাসে ন্যায় বিচার প্রতিষ্ঠায় মাইলফলক হিসেবেও চিহ্নিত হয়ে থাকবে। সরকার রাজনৈতিক দলের নয়, এখন বিচার ব্যবস্থা স্বাধীন। কোন পলিটিক্যাল পার্টি ট্রাইব্যুনালের উপরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এখন কোন রাজনৈতিক দল তো ক্ষমতায় নাই। জাতিসংঘের রিপোর্টে মানবাধিকার এবং গুম কমিশনের রিপোর্টের ডিটেলস প্রশ্নাতীতভাবে এই বিচার হচ্ছে স্বচ্ছ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ভিডিও বার্তায় বলেন, এই রায় দেশে স্বৈরতন্ত্র ঠেকাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। এই বিচারের মাধ্যমে আশা করি দেশে স্থিতিশীলতা আসবে এবং যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদের জন্য একটা স্পষ্ট বার্তা হয়ে থাকবে। রায়কে স্বাগত জানিয়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান। আমরা এই রায়কে স্বাগত জানাই। জুলাই বিপ্লবের হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের রায় আমরা আজকে পেয়েছি। বিকেলে বাংলা মোটর থেকে আনন্দ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। আতিক মিসবাহ, এখন, ঢাকা।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা। দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তারা। সোমবার ফাঁসির আদেশ দেওয়ার পর রায়ের পর ট্রাইব্যুনালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ বলেন, এই রায় শহীদদের পরিবারে স্বস্তি এনে দিয়েছে। তবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ডাদেশের বিরোধিতা করে তার শাস্তি বাড়ানোর দাবি জানান নিহতদের পরিবারের সদস্যরা। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি বলেন, এই রায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। এছাড়া ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে জুলাই অভ্যুত্থানের বিজয় হয়েছে। যে রায় ঘোষণা হয়েছে, রায়টা আমরা সাধুবাদ জানাই। খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি। যে আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে আমরা কেউ খুশি না। তো আমরাও যেন অপরাধ না করি, এরকম পথভ্রষ্ট হয়ে না যাই, এটা গোটা জাতির জন্য শিক্ষা। হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে। এক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দূষণদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে। প্রাথমিক প্রক্রিয়া তো ঐতিহাসিক রায়। এটা শুধু বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য। আমরা আল্লাহর শুকর আদায় করছি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়কে জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে জাতিসংঘ। তবে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না বলেও জানায় সংস্থাটি। সোমবার জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার রায় প্রকাশের পর জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি এমন কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘ বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও এ ধরনের মানবতা বিরোধী অভিযোগের ব্যাপারে বরাবরই আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচার নিশ্চিতের কথা বলে এসেছে। রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের শাস্তি হওয়া দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রেক্ষাপটেই মৃত্যুদণ্ডের পক্ষে নন তারা। জুলাই গণহত্যা মামলার প্রথম রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর নতুন করে আলোচনায় তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া। রায়ের পরপরই দিল্লির কাছে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে ঢাকা। তবে ভারত এ বিষয়ে এখনও নীরব। এমন অবস্থায় আইনজীবীরা বলছেন, ভারতে বন্দী না থাকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে জটিলতা আছে। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। জুলাই গণহত্যার মামলার প্রথম রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি। অনেকেরই প্রশ্ন, কিভাবে শেখ হাসিনাকে দেশে এনে শাস্তি নিশ্চিত করা হবে। রায় প্রকাশের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জুলাই অভ্যুত্থান ঘিরে হত্যাযজ্ঞ চালানোর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আর রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টা। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনে। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও। বিষয়টি তাদের নজরে এসেছে জানালেও কিছুই বলেনি শেখ হাসিনাকে দেশে পাঠানো প্রসঙ্গে। আইনজীবী শিশির মনিরের মতে, ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় না থাকায় তাকে ফিরিয়ে আনায় রয়েছে জটিলতা। যদি এক্সট্রাডিশন করতে হয়, বিনিময় করতে হয়, তাহলে তার প্রধানতম শর্ত হলো বন্দি হতে হবে। বাংলাদেশে অনুপ চাটিয়া বন্দি ছিল, উলফা নেতা। এই জন্যই এক্সট্রাডিশন ট্রিটি এখানে অ্যাপ্লাই করা গেছে। এই এক্সট্রাডিশন ট্রিটি যদি ভারতের সঙ্গে বাংলাদেশ কার্যকর করতে চায়,
তাহলে তার আগে বন্দি স্ট্যাটাস অর্জন করতে হবে। মাঠে ঘাটে বক্তৃতা দিয়ে তো আর বন্দি বিনিময় হবে না, আর রাস্তা গরম করলেও বন্দি বিনিময় হবে না। বন্দি বিনিময় করতে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটার দুটো রাস্তা, এক হলো হাইলি এফিশিয়েন্ট ডিপ্লোম্যাটিক স্টেপ, আর সেকেন্ড হইল হায়ার্ড এফিশিয়েন্ট ল ফার্মকে এঙ্গেজ করে আইনি ফাইট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম মনে করেন, ভারত যে কোনো ব্যক্তি নয় বরং দেশের বন্ধু, সেটি প্রমাণের এখনই সুযোগ। ভারত বাংলাদেশের বন্ধু, কোনো ব্যক্তির বন্ধু হতে পারে না। আমি আশা করি যে শেখ হাসিনাকে ফেরত প্রদান করেই ভারত সেই বন্ধুত্বের প্রমাণ দিবে। যদি ভারত ওনাকে ফেরত প্রদান না করেন, চুক্তি ভঙ্গ করে, তাহলে দুইটা কাজ হবে। একটা হলো চুক্তিও ভঙ্গ হলো, দুটি হলো ভারত বাংলাদেশের বন্ধু না, ভারত শুধু শেখ হাসিনার বন্ধু, এটা প্রমাণিত হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দুদেশের পারস্পরিক সমঝোতার গুরুত্বও তুলে ধরেন আইনজীবীরা। অতএব তারা ফেরত পাঠাতে আইনত কোনো বাধা নাই, এখন ওনারা দিবেন কিনা এটা ওনাদের উপর। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকাটাই হত্যার কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। এই ঘটনায় একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা। আরও জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি। রাজধানীর পল্লবীতে একটি দোকানে ঢুকে কাছ থেকেই এভাবে গুলি করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। সিসিটিভি ক্যামেরার এই ছবিতে দেখা যায় গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাথায় হেলমেট পরিহিত 3 অস্ত্রধারী। ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোলাম কিবরিয়াকে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে, তবে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় হাসপাতালে ভিড় করেন নেতাকর্মীরা। পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের কান্নায় ভারাক্রান্ত হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আমার কাছে তুই প্রোগ্রামে আমি যাবো না, আমার ছাড়াটা ভুল হয়ে গেছে আমার বাইরে। চাঁদাবাজদের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে কাজ করছে, আজকে আমার বাইরে, এই কারণে আমার বাইরে মেরে ফেলা হয়েছে। দলের নেতাকর্মী ও স্বজনদের অভিযোগ, একটার পর একটা হত্যার ঘটনা স্বাভাবিক নয়। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও দাবি তাদের। তার বুকের ভিতরে গুলির স্পটটা পেলাম, পরে ডাক্তারের কাছে কথা বলার পরে ডাক্তার বলল যে তার নিঃশ্বাস আগেই চলে গেছে। আমরা তো মনে করি এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদেরকে একের পর এক হত্যা করা হচ্ছে। যারা এর সঙ্গে দোষী তাদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এটার সুষ্ঠু বিচার হবে, এটা আমরা আশা করছি। দ্রুত খুনিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান দলের নেতাকর্মী ও স্বজনরা। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা। বিদেশে পাঠানোর নামে সিলেটে যেন থামছেই না প্রতারণার দৌরাত্ম্য। যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিটের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নানা ট্রাভেল এজেন্সি ও দালাল চক্র। অবৈধ এজেন্সির এমন বেপরোয়া প্রতারণায় ক্ষতিগ্রস্ত বৈধ ব্যবসায়ীরাও। আর প্রশাসনিক নজরদারির অভাবে বাড়ছে মানুষের আর্থিক ঝুঁকি, বলছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ। চট্টগ্রামের জোরারগঞ্জের বাসিন্দা মোহাম্মদ শাহাদাত হোসেন দীর্ঘ 15 বছর প্রবাস জীবন শেষে দেশে আসেন 2022 সালে। মামলা প্রসেসিং আছে, উনি বলছে 25 লক্ষ টাকা পাবেন। প্রবাস জীবনের পুরো সঞ্চয় দিয়ে 2024 সালে নেক্সট কনসাল্টিং এজেন্সির সাথে ওয়ার্ক পারমিটে যুক্তরাজ্যে যাওয়ার চুক্তি করেন 20 লাখ টাকার বিনিময়ে। চুক্তি অনুযায়ী এজেন্সিকে সব টাকা পরিশোধ করলেও ভুয়া কাগজপত্র দেখিয়ে একসময় পালিয়ে যায় প্রতিষ্ঠানটি। বর্তমানে ঋণ আছে দিকে 10 লক্ষ টাকা আছে দিকে সুদের উপরে। পুরো জীবনের অর্জিত টাকা হারিয়ে এখন অনেকটাই নিঃস্ব শাহাদাত হোসেন। টাকা উদ্ধারেও মিলছে না কোনো সহযোগিতা। ব্যাংক থেকে অতিরিক্ত আরও অনেক টাকা আমাকে সুদ দিতে হয়েছে, যে টাকাগুলা রিলেটিভ থেকে টাকা আনছে, সুদ দিতে হচ্ছে ওই টাকাগুলা, কিন্তু ও তো এগুলো কোনো রেসপন্সিবিলিটি না। এখন ফ্যামিলি চালানোতে এখন হচ্ছে সবচেয়ে একটা বড় কষ্ট করে। এখন এই একই প্রতিষ্ঠানে যুক্তরাজ্যে পাঠানোর নামে প্রতারিত হয়েছেন আরও অনেকেই। কেউ দিয়েছেন 30 লাখ, কেউ বা তার চেয়ে একটু কম। প্রতারিতরা বলছেন অনেক এজেন্সিতেই এরকম প্রতারণার শিকার হচ্ছেন তারা, যা দিন দিন বেড়েই চলছে। আমার লাখান আরও 10-12 জনের মেবি আরও বেশি হইব টাকা, 4-5 কোটি টাকারও বেশি হইব। তারা টাকা লইয়া গেছে, আর আমি যে হয়রানি হয়েছে আমার লাইফ ধ্বংস করে গেছে। কেন জেবা যারা আছেন আইন সংস্থা প্রয়োগকারী সংস্থা, তারা কাছে আসলে আমি জোর দাবি করলাম যে আসলে এরকম যারা বাটপারি করে, সিটিং করে, আসলে ফ্যামিলি হল ধ্বংস করে, কেন আইনগতভাবে যেটুকু দরকার একটা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। বেশ কয়েকজন গ্রাহকের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ যাচাই করতে গিয়ে সিলেটের রোজভিউ মার্কেটে দেখা গেল নেক্সট গ্রুপ এজেন্সির পরিচালক শাহ মোহাম্মদ ফজলুল কাদের সিদ্দিকী বর্তমানে রয়েছেন যুক্তরাজ্যে।
মুঠোফোনে যোগাযোগ করলে বিষয়টি স্বীকার করে তিনি জানান, ব্যবসায় তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে যারা টাকা পাবে বলে দাবি করছে তাদের পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। আমি কিছু লস খাইছি, কারণ আমি যারা সাথে কাজ করছি ইউকে তার লগে আমি কমিউনিকেশন করাম পারলাম না। আস্তে আস্তে আমি দিব। এখন যদি কাস্টমার হইন ভাই আমি দিলাম না, তো প্রত্যেকে হইন ভাই আপনারা তো অভিযোগ করছেন, আর যেহেতু কমিউনিকেশন হয় তো এগুলো সুন্দর দেখাইলো না, তো ঠিক আছে আমার আপনার কমিউনিকেশন করার দরকার নাই। এখন অভিযোগ করছেন, অভিযোগে টাকা লেগে দিব না। এদিকে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বৈধ এজেন্সির চেয়ে অবৈধ এজেন্সি প্রতিনিয়তই প্রতারণা করছে মানুষের সাথে। প্রশাসনের কার্যকরী উদ্যোগ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরাও। সিলেট ট্রাভেলসের কোনো অভাব নেই, কিন্তু আমরা যারা বিদেশ যাওয়ার জন্য ট্রাভেলসে যাই, প্রথমে আমরা এটা জানার দরকার যে এই ট্রাভেলস কি গভর্নমেন্টের রুলস মেনে, গভর্নমেন্টের যে আপনার সিভিল এভিয়েশন সার্টিফিকেট এইটা আছে কি না, এইটা জেনে শুনে আমরা কোনো ট্রাভেলসের সাথে কোথাও যেতে চাইলে আপনার ওইটা প্রথমে দেখতে হবে। কিন্তু আমরা না দেখেই যাদের সাথে ব্যবসা করি ম্যাক্সিমামেরই কোনো ধরনের গভর্নমেন্টের অথরাইজ কোনো সার্টিফিকেট নেই। যারা ধরেন কোনো ধরনের কাগজপত্র নাই, ওরা ধরেন নামমাত্রটা স্পেস নিয়ে এবং ভালো ডেকোরেট করে তারা মানুষকে ভুক্তভোগী করতেছে, এটার ব্যাপারে প্রশাসন যাতে জরুরি খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেয়। যদিও সাম্প্রতিক সময়ে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। বিভিন্ন বাসা বাড়ি ভাড়া নিয়ে, বিভিন্ন ফ্ল্যাট ভাড়া নিয়ে, অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে এই কার্যক্রম পরিচালনা করে। তো আমরা প্রতিটি ট্রাভেল এজেন্সিকে চিহ্নিত করা এবং শনাক্ত করতে আমরা চেষ্টা করব, করে অবৈধ যেগুলো আছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশের নামে প্রতারণা রুখতে যেমন জনসচেতনতা প্রয়োজন, তেমনি প্রশাসনিক কঠোর নজরদারির মাধ্যমে নিরোধ করতে হবে অবৈধ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের। গুলজার আহমেদ, এখন সিলেট। শীতের শুরুতে গ্রামীণ জনপদের মানুষের ভরসা গাউনের গরম পোশাক। সাপ্তাহিক হাটে কলাপাড়ায় গাউন পট্টি ও ফুটপাথের অর্ধশতাধিক দোকানে জমে উঠেছে বেচা বিক্রি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, শীতের কাপড়ের চাহিদা কেমন দেখছেন, আর একেবারে যেহেতু শুরুর সময় দাম কেমন? গালিব, দাম কিছুটা হাতের নাগালেই রয়েছে। আপনি জানেন যে উপকূলীয় অঞ্চলের যে এখানকার মানুষ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষের অধিকাংশই এই গাউন মার্কেটের যে গরম পোশাক সেগুলোর উপরে তারা নির্ভরশীল। আর এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে যে 20 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত পোশাক এখানে বেচা বিক্রি হচ্ছে। এবং এখানকার যে ক্রেতা তারা বলছেন যে আমাদের সামর্থ্য অনুসারে এখানে যে সকল পোশাক তারা পাচ্ছেন সেগুলোতেই তারা সন্তুষ্ট এবং দামও অনেকটাই কম রয়েছে, এমনটি তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো এখানকার যে অন্যান্য ব্যবসায়ী, প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী এখানে গাউন যে গরম পোশাক সেগুলো নিয়ে বসেছেন, তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে যে ক্রেতাদের চাহিদার তুলনায় কিন্তু তারা ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে এসেছেন, তারা এখানে বেচা বিক্রি করছেন। তারা যুগ যুগ ধরেই এই দক্ষিণ অঞ্চলের বিভিন্ন হাট বাজারে তারা এই গরম পোশাক বিক্রি করছেন। এখন যে এখানকার যে উপজেলা প্রশাসন তারা নিশ্চিত করেছে যে এই ছিন্নমূল মানুষ এবং অতি দরিদ্র শ্রেণীর মানুষের যে গরম পোশাকের যে চাহিদা পূরণের যে এই বাজার, সেটি এখন কলাপাড়া পৌর শহরে যে মিনি সুপার মার্কেট রয়েছে, ব্যস্ততম মার্কেট, তার মধ্যেও এখানে এই বাজারটি বসতে তারা সুযোগ দিয়েছেন এবং এতে ক্রেতা এবং বিক্রেতা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তারা উপকৃত হচ্ছেন এমনটি জানিয়েছে আমাদের। এ ছিল আমার কাছে সবশেষ। কলাপাড়া গাউনপট্টি থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ, জানাচ্ছিলেন সেখানে শীতের পোশাক যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা তাদের সাধ্যের মতোই কিনতে পারছেন। নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বসেছে মাছের মেলা। মেলায় বড় বড় মাছের পাশাপাশি রয়েছে নতুন সব ধরনের সবজি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, কি অবস্থা সেই জায়গায়? মেলায় সাধারণ মানুষের ভিড় কেমন দেখছেন এবং মাছ ও সবজি ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে সেখানে? হ্যাঁ গালিব, আসলে চিরায়ত যে উৎসব, গ্রামীণ যে উৎসব, সেটি হলো নবান্ন উৎসব।
এই নবান্ন উৎসব উপলক্ষে কিন্তু এই গ্রাম বাংলার মানুষ কিন্তু এখনও বিভিন্ন যে উৎসব সেই উৎসবে মাতেন। বিশেষ করে এই মেলা, পৌষ পার্বণ প্রত্যেকটা বিষয়ে কিন্তু তারা এখানে মেলাকে উপলক্ষ করে কিন্তু এই এলাকায় একটা আনন্দ উৎসব বিরাজ করে থাকে। আজকে আমি যে স্থানটিতে রয়েছি সেটি হলো নবান্নর একটি মেলা। সেই মেলাতে বিশেষত্ব হলো বড় বড় এখানে মাছ আসে, বিভিন্ন প্রজাতির এখানে মাছ এখানে আনা হয় এবং সেই মাছগুলো কিন্তু এখানকার যে জামাইরা আসেন তাদের শ্বশুরবাড়িতে, এবং শ্বশুরবাড়িতে এসে তারা কিন্তু মাছ কেনেন এবং এই মাছ কিনে তারা তাদের শ্বশুরকে খাওয়ান এবং তাদের আত্মীয়স্বজনকে দাওয়াত করা হয় এবং পক্ষান্তরে কিন্তু শ্বশুররাও কিন্তু তাদের মাছ এবং মেলাতে যে জিনিসপত্রগুলো রয়েছে, বিশেষ করে নতুন যে শাকসবজি, আলু থেকে আরম্ভ করে নতুন শীতের যে সবজিগুলো, সেই সবজিগুলো যে উঠতে শুরু করেছে সেগুলো কিন্তু এখানে স্থান পায়। এছাড়া মিষ্টি, মিষ্টান্ন সব কিছু রয়েছে। এখানে মাটির যে জিনিসপত্র, তৈজসপত্র যেগুলো হারাতে বসছে মৃৎশিল্পের, সেই জিনিসগুলো কিন্তু এই মেলাতে পাওয়া যায়। আর এখানে মেলাতে প্রচুর পরিমাণে এখানে মানুষ দেখা যাচ্ছে। বিশেষ করে এই এলাকা আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর থেকেও কিন্তু এখানে আসেন তারা এই মেলা দেখতে এবং কেনাকাটা করতে। এবং শুধু এই মেলা আজকে না, প্রায় 150 বছরের পুরনো যে ঐতিহ্য, সেই ঐতিহ্যর যে মেলা এখানে উতলির যে মেলা, সেই মেলাটা কিন্তু প্রায় 150 বছর চলে আসছে, কিন্তু এখনও কিন্তু এই মেলাটা চলছে। এবং এই যে মেলাটা যদি একদিনে মেলা হলো, কিন্তু এই মেলা কিন্তু কালকে পর্যন্ত এই মেলাটা চলবে এবং এই মেলাতে যে বিনোদনের জন্য, ছোট শিশুদের বিনোদনের জন্য কিন্তু নাগরদোলা, চরকি, খেলনা সব কিছুই কিন্তু রয়েছে। এবং এই মাছের যে মাছের যে দোকানগুলো, সেই মাছের দোকানগুলো কিন্তু সকাল থেকে কিন্তু এখানে বসছে এবং এই সকাল থেকে মাছ কেনাবেচা হচ্ছে। এখানকার মাছ কিনে তারা বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছেন এবং বিকেলেও এই মাছ কিনবেন এবং সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলবে। তবে এই মেলার রেশ কিন্তু কালকে পর্যন্ত এখানে পাওয়া যাবে। তো এইভাবে কিন্তু মেলা প্রতি বছরও চলছে এবং এবারও চলছে, সামনের দিনও এটা থাকবে বলে এখানকার মেলা আয়োজক কমিটি বলছেন। এবং এই নবান্ন উপলক্ষে শুধু এখানে না, বাড়িতে বাড়িতে পিঠা, আটা পিঠার ধুম যে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এইভাবে কিন্তু নবান্ন উৎসব গ্রাম বাংলা এখনও যে উদযাপিত হচ্ছে এবং এই মেলাগুলো কিন্তু চলছে। তো এই ছিল গালিব আমার কাছে বগুড়ার যে উতলি শিবগঞ্জের মেলা তার সর্বশেষ। বগুড়ার শিবগঞ্জে জমে উঠেছে নবান্ন মেলা, যেখানে বড় আকারের মাছ পাওয়া যাচ্ছে এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের শীতকালীন সবজিও পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধ বিধ্বস্ত গাজার স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সেনা মোতায়েন সহ ট্রাম্পের 20 দফা প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কাঠামোতে অনুমোদন ছাড়াও এই খসড়া প্রস্তাবে আছে যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থার রূপরেখা। বিস্তারিত প্রতিবেদনে। গেল 8 অক্টোবর ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হামাস, যা কার্যকর হয় 10 অক্টোবর। এর জেরে বন্দি ও জিম্মি বিনিময়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও হামলা বন্ধ হয়নি গাজায়। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে এখনও পর্যন্ত 250-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপে গাজায় ত্রাণ সরবরাহ সচলের বিষয়টি উল্লেখ করা হলেও সেখানেও বাধা দিয়েছে তেল আবিব। এসব বাস্তবতা মেনে নিলে প্রশ্ন ওঠে গাজার এই যুদ্ধবিরতি আদৌ টিকবে কিনা। এছাড়া 20 দফা প্রস্তাবের প্রথম ধাপ কার্যকর হলে পরবর্তী ধাপ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে যে মতবিরোধ, তার সমাধান আসবে কোন প্রক্রিয়ায়। এমন প্রেক্ষাপটে গাজায় শান্তি ফেরাতে সোমবার ট্রাম্পের 20 দফা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এ সময় অবরুদ্ধ উপত্যকাটির স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সেনা মোতায়েনের পক্ষে রায় দিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, সোমালিয়া সহ 13 সদস্য রাষ্ট্র। ভোটদানে বিরত ছিল চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজায় এখন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে, যার নাম দেওয়া হয়েছে বোর্ড অব পিস। যুদ্ধবিধ্বস্ত উপত্যকা পুনর্গঠন প্রক্রিয়া সমন্বয় করা ছাড়াও গাজায় অস্থায়ীভাবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF মোতায়েন করবে এই বোর্ড। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে গঠন করা হবে বোর্ড অব পিস, যার নেতৃত্ব দেবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে পরিচালনা পর্ষদের নাম। 2027-এর শেষ ভাগে এসে দায়িত্ব ছেড়ে দেবে এই পরিচালনা পর্ষদ। তুলে নেওয়া হবে আন্তর্জাতিক সেনাদেরও।
গাজার বাসিন্দাদের নিরাপত্তা দেয়া ছাড়াও আন্তর্জাতিক এই বাহিনীর অন্যতম প্রধান কাজ হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র সংগঠনকে নিরস্ত্রীকরণ। এছাড়া গাজার দক্ষিণ সীমান্তে ইসরায়েল ও মিশরের সঙ্গে সমন্বয় করবে তারা। এই সেনাদের নেতৃত্বে গঠন করা হবে ফিলিস্তিনি পুলিশ ফোর্স। অধিবেশনে দেয়া ভাষণে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়ালস দাবি করেছেন, ট্রাম্পের এই প্রস্তাব ফিলিস্তিনের রাজনীতিতে ঐক্যমত্যের সুযোগ সৃষ্টি করবে। যদিও প্রস্তাবের খসড়ার অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয় অস্পষ্ট ও অসম্পূর্ণ বলে মন্তব্য চীন এবং রাশিয়ার। Per the carefully negotiated language in the 20-point plan, this resolution charts a possible pathway for Palestinian self-determination after the Palestinian Authority has completed the necessary reforms, where rockets will give way to olive branches and there is a chance to agree on a political horizon. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই রায়কে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাতার, মিশর, আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক ও জর্ডানের প্রতি, যারা নিরাপত্তা পরিষদের সদস্য না হয়েও সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। তবে ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা ও অধিকার পূরণে ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদে পাশ হওয়া ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়েছে হামাস। তাদের অভিযোগ, এই 20 দফা প্রস্তাবে ফিলিস্তিনিদের রাজনৈতিক প্রত্যাশা ও মানবিক চাহিদার কোনো প্রতিফলনই দেখা যাচ্ছে না। অন্যদিকে ট্রাম্পের এই প্রস্তাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার যে সম্ভাবনার কথা বলা আছে, শুরু থেকেই তার বিরোধিতা করছিল ইসরায়েল। নিরাপত্তা পরিষদে ভোটাভুটির আগেই এ বিষয়ে ইসরায়েলের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে ক্যাবিনেট মিটিংয়ে ঘোষণা দেন নেতানিয়াহু। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভয়াবহ খরা ও অনাবৃষ্টিতে তীব্র পানির সংকটে ভুগছে ইরান। ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে রাজধানী তেহরান খালি করার সতর্ক বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। পানির উৎস শুকিয়ে যাওয়ায় দুর্বিষহ জীবন কাটছে তেহরানের 1 কোটির বেশি বাসিন্দার। ইরানের মোট পানি সরবরাহের 19টি জলাধারের প্রায় 10% শুকিয়ে গেছে। আরও জানাচ্ছেন তানভীর জনি। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানির সংকটের মুখে ইরান। রেকর্ড তাপমাত্রা ও বিদ্যুতের ঘাটতিতে গ্রীষ্মের পর সংকট তীব্র হয়েছে। এছাড়া দীর্ঘস্থায়ী খরার মধ্যে পানির অতিরিক্ত ব্যবহার, অদক্ষ সেচ ব্যবস্থা এবং পানি বণ্টনে অব্যবস্থাপনায় এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। দেশটির অর্ধেকের বেশি অংশে গেল কয়েক মাসে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। গত 1 শতাব্দীর মধ্যে রাজধানী তেহরানের বৃষ্টিপাত সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। পানির জন্য পুরোপুরিভাবে নির্ভরশীল শহরের বাইরে 5টি জলাধারের স্তর নেমে গেছে 43%। একসময় এসব জলাধারের পানির ধারণ ক্ষমতা ছিল 50 কোটি ঘনমিটার, এখন তার নেমে এসেছে অর্ধেকে। এমন অবস্থায় পানি সংরক্ষণে প্লাস্টিক ট্যাঙ্কের বিক্রি বেড়েছে বহুগুণ। الان ما در 6مین سال خشکسالی هستیم و همونجوری هم که تلویزیون و جای مختلف دارن اعلام میکنن که খাবার ও ব্যবহারের পানির তীব্র সংকটে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে 1 কোটির বাসিন্দার শহর তেহরান। ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে রাজধানী খালি করতে হবে বলেও সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। اگر باران نباره ما در تهران در آذر ماه باید جیره‌بندی کنیم. تازه معلومه جیره‌بندی کردیم اگر بازم نباره که دیگه اصلا آب نداریم. باید تهران رو خالی کنن. ট্যাপে পানি নেই। তীব্র পানির সংকটে অসন্তোষ দেখা দিয়েছে রাজধানীবাসীর মধ্যে। এই অব্যবস্থাপনার জন্য অনেকে সরকারকে দোষারোপ করছেন। که آب از دریا برداریم، جمعیت هم کشیده بشه به اونجا، آب از اینجا از مرکز شهر برداشت. شیمانه ولی به نظرم بارور کردن ابرها هم یکی از راه حلاییه که باید بهش پرداخته بشه، همونطور که تو خیلی از کشورها. اومدیم تانکر بگیریم که حداقل یه ذخیره داشته باشیم که اگه قطع شد که دیگه لنگ نشیم بالاخره। সংকট শুধু তেহরানেই নয়, ইরানের মোট পানি সরবরাহের 19টি জলাধারের প্রায় 10% শুকিয়ে গেছে। 40 লাখ জনসংখ্যার ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে পানির মজুত নেমেছে 3%। অনাবৃষ্টি ও খরায় শুকিয়ে গেছে দেশটির সবচেয়ে বড় উর্মিয়া লেক। এমন অবস্থায় কৃত্রিম বৃষ্টি নামিয়েও সংকট সমাধান করতে পারছে না ইরান। এদিকে পানির সংকটে হাহাকার করছে ইরানের বাসিন্দারা। তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। দুর্দশা কাটিয়ে উঠতে সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করছেন তেহরানবাসী। সালেহ মাজারে আয়োজিত বিশেষ প্রার্থনায় অংশ নেয় শত শত ইরানি। از خدا درخواست می‌کنیم که لطف و رحمتشون رو به ما ارزانی کنن. توی شرب هم حالا ممکنه مثلا به مردم فشاری بیاره توی کمبود آب شرب و اینا. بود ولی من خاطرم خیلی نیست و اولین نماز بارانی بود که می‌خوندم.
স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এবছর ইরানে বার্ষিক বৃষ্টিপাত হয়েছে মাত্র 152 মিলিমিটার, যা গেল 57 বছরের গড় বৃষ্টির চেয়ে 40% কম। তানভীর চানি, এখন বিশ্ব। এখন বাণিজ্যের শিরোনামগুলো আরও একবার। Accused Sheikh Hasina, for all these 3 counts, we have decided with only one sentence, that is sentence of death. জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, দ্রুত রায় কার্যকর চায় শহীদ পরিবার, ন্যায় বিচার প্রতিষ্ঠা বলছে রাজনৈতিক দল। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে জটিলতা বলছেন আইনজীবীরা, কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান। রাজধানী পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা, একজনকে ধরে পুলিশে সোপর্দ। সিলেটে ওয়ার্ক পারমিটের কথা বলে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ, প্রশাসনিক নজরদারির অভাব। গাজে আন্তর্জাতিক সেনা মোতায়েনের পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সিদ্ধান্ত প্রত্যাখ্যান হামাসের। এছাড়া এখন বাণিজ্যের আয়োজন, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।